নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন ঘড়িতে বাজে 6:45। আমার একজন পরিচিত মানুষ আমাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, ভারী সুন্দর মেসেজটি, আমি একটু পড়ে শোনাই। নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে সেই প্রেক্ষিতেই করেছেন তিনি। At this moment it feels like Indians have given a verdict that will be remembered for a very, very long time in Indian politics. They have given BJP and partners a victory that feels like a defeat. They have given the Congress alliance a defeat that feels like a victory. একদম ঠিক কথা বলেছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমার ধারণা এনডিএ 300-র উপরেই শেষ পর্যন্ত থামবে। আগেরবার 353 পেয়েছিল, 45টার মতো হয়তো কম হবে, এবং বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে 250-এর কাছাকাছি থাকবে। কংগ্রেস হয়তো 100-102-এর মধ্যে থাকবে। আমার আন্দাজ, এখন তো ফাইনাল আউটকাম হয়নি, অনেক রাত হয়ে যাবে। তাহলে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার হচ্ছে। হ্যাঁ, আপকি বা 400 পার স্লোগানটা হয়নি। সর্ববৃহৎ দল হিসাবে বিজেপি ইমার্জ করেছে, প্রায় 250-টির কাছাকাছি তারা আসন পাবে। তারপরেও কিন্তু মনে হচ্ছে যেন দেখুন যে পরাজিত হয়েছে এনডিএ আর জিতেছে হচ্ছে ইউপিএ। আসলে সবার একটা প্রত্যাশা ছিল যে এনডিএ 370-70-এর কাছাকাছি পাবে। সেই হাই পিচ প্রচারও করেছিল বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সব নেতারা। এটা অবশ্যই তাদের কাছে সেটব্যাক। এবং কংগ্রেস, যেটা প্রধানমন্ত্রী বারবার করে বলেছিলেন যে রাহুল গান্ধীর বয়স 54, কংগ্রেস সেই সংখ্যা টপকাতে পারবে না। কংগ্রেস যদি 100 ছুঁয়ে ফেলে, সম্ভাবনা উজ্জ্বল, তাহলে অবশ্যই কংগ্রেসের কৃতিত্ব। প্রায় দ্বিগুণ সংখ্যক আসন তারা বাড়াতে পেরেছে। ভারতীয় রাজনীতিতে অনেকদিন বাদে 24 নম্বর আকবর রোডের সামনে কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এবং দেখুন, রায়বেরেলি থেকে রাহুল গান্ধী জিতলেন 4 লক্ষের কাছাকাছি ভোটে, আর বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান 1.5 লক্ষ। খুব সিগনিফিকেন্ট না? অযোধ্যায় রাম মন্দির হলো 22শে জানুয়ারি। অত্যন্ত মেরুকরণের আবহে ভোট হয়েছে, শুধু উত্তরপ্রদেশ নয়, দেশ জুড়ে হয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি ভালো ফল করলো, দিল্লিতে ভালো ফল করলো, গুজরাটে ভালো ফল করলো, বিহারে ভালো ফল করলো, ঝাড়খণ্ডেও মোটামুটি করলো। উত্তরপ্রদেশে তারা মুখ থুবড়ে পড়লো, 30টার কাছাকাছি আসন হয়তো তাদের হবে। আর রাজস্থানও কয়েকটা আসন পেয়েছে, কমেছে। কেন এমন হলো? আমার মনে হয় এ যদি ইন্ট্রোস্পেকশন নিশ্চয়ই বিজেপির নেতৃত্ব করবেন। এটাও একটা বড় কি বলবো, আগামী দিনে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এনারা উল্লেখযোগ্য অবদান রেখে যাবেন। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল বারবার করে একটা কথা বলছিলেন যে এই ভোটটা নরেন্দ্র মোদীকে দেওয়ার অর্থ হচ্ছে অমিত শাহকে প্রধানমন্ত্রী হিসাবে আগামী দিনে অভিষেকের ভোট। কারণ মোদীজি 75 বছর হয়ে গেলে ওদের যে মার্গদর্শক মণ্ডলী আছে সেখানে চলে যাবেন, এবং মোদীজি তার গুজরাটের সতীর্থ অত্যন্ত আস্থাভাজন অমিত শাহকে প্রধানমন্ত্রী করবেন, এবং যোগী আদিত্যনাথকে লখনৌর কুর্সি থেকে সরিয়ে গোরক্ষনাথ মঠের মঠাধ্যক্ষ করে ফেরত পাঠানো হবে। এই অমিত শাহ কিন্তু যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করেছে। দেখুন, 2022-এ ডিসেম্বর মাসে যে ভোট হলো উত্তরপ্রদেশে দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসে কোনো দল টানা 2বার ক্ষমতায় আসেনি, কিন্তু যোগী আদিত্যনাথ এলেন। তারপরে এই লোকসভা নির্বাচনে কেন আমি বলবো ভরাডুবি। বিজেপি 40টা আসন পাওয়ার জন্য লড়েনি,
তারা আগের বার 62 পেয়েছিল, নিজেরা জোট সঙ্গে নিয়ে বোধহয় 64-65, তাদের টার্গেট ছিল 70, সেখান থেকে যদি তারা 40-এ আসে, নেট লসটা হলো 30টি আসনের। যদি উত্তরপ্রদেশে তারা আগের বারের ফলাফলই ধরে রাখতে পারত, তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা অনেক, বা সব মিলিয়ে তারা আগের বারের ফলাফলই রাখতে পারত, কিন্তু সেটা পারেনি। উত্তরপ্রদেশকে নিয়ে কিন্তু সিরিয়াস ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা রাজনীতির ছাত্র, আমরা তো দল করি না, আমাদের নির্দিষ্টরা মতবাদ তো অবশ্যই আছে। আমরা সবসময় স্থায়ী সরকারের পক্ষে, পরিকাঠামো উন্নয়নের পক্ষে, এগুলো তো সমস্ত ভারতবাসীর মনের কথা। অনেকে বলছেন কোয়ালিশন পলিটিক্স আবার ফিরছে। আমি জানি না শেষ মুহূর্তে ছবিটা কি দাঁড়াবে, কিন্তু কোয়ালিশন পলিটিক্স ফিরলেও ওই যে মূল চালিকা শক্তি বিজেপির হাতেই থাকবে। হ্যাঁ, এখন তারা হয়তো ইউসিসি চালু করার আগে 10 বার ভাববে, 10 বার ভাববে। প্রধানমন্ত্রী বলেছিলেন 4 তারিখের পর দুর্নীতি বিরোধী অবস্থান তীব্র হবে, সেগুলোকে নিয়ে আমাদের নজর রাখতে হবে। এবং আমি একটা খবর পেলাম যে উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, এবং সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে কিন্তু বিজেপির ফোল্ডে চলে আসতেও পারে। রাজনীতিতে সব হয়। এনডিএ সরকার আসছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নেবেন, তৃতীয়বারের জন্য নেহরুজির রেকর্ড স্পর্শ করবেন। কিন্তু ওই যে জিতেও হারার বেদনা, আবার হেরে গিয়েও অনেকে ভাবছেন জিতে গেছি। আসলে যে পারসেপশন বা যে ন্যারেটিভ বিজেপির প্রচারে ছিল যে তারা একেবারে 400 ছুঁয়ে ফেলেছে, 400 না ছুলেও 370, সেখানে যদি এনডিএ 305-এ এসে দাঁড়িয়ে যায়, অবশ্যই তাদের কাছে এটা পরাজয়ের সামিল। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি এবং কংগ্রেসের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসন প্রাপ্তির সংখ্যার অনেক ফারাক, কার্যত 150খানা আসনের ফারাক আছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। কংগ্রেস টেনে টুনে 100, আর বিজেপি হয়তো ছুঁয়ে ফেলবে 250 মার্ক, তাহলে 150টা আসনের। হরিয়ানাতে 2-3টে আসন হারিয়েছে, সেটা কৃষক বিদ্রোহ, আবার ওই সমস্ত জায়গা থেকে বহু লোক সেনায় যোগ দেয়। অগ্নিবীর প্রকল্প নিয়ে একটা সমস্যা আছে, অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে। তারপরে হরিয়ানার সরকার ওই কি জেজেপি নাকি তারা বেরিয়ে গেল, তারা আবার আলাদা লড়ছে। রাজস্থানেতে এই বিধানসভা নির্বাচনে জিতলো বিজেপি, তারপরেও তারা যদি আসন হারে কংগ্রেসের কাছে, আগের বারে তারা সবকটা আসন পেয়েছিল। নিশ্চয়ই কোনো কারণ আছে। কাদের ক্ষোভ হলো? প্রার্থী বাছাই নিয়ে কি সমস্যা হলো? মধ্যপ্রদেশ কিন্তু বিজেপির গড় ইনট্যাক্ট আছে, সেখানে তারা টানা জিতলেন বিধানসভায় 7-8% ভোট বাড়িয়ে, কিন্তু লোকসভাতেও কিন্তু তারা তাদের আধিপত্য ধরে রাখতে পেরেছেন। গুজরাটের ক্ষেত্রেও একই স্পেকটাকুলার ফল করেছে বিজেপি তেলেঙ্গানাতে, উড়িষ্যায়, কেরলে খাতা খুলেছে। কিন্তু তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী বারবার গিয়েও কিন্তু তামিলনাড়ু থেকে বিজেপি বোধহয় আসন পায়নি। আমি চাই না একটা পেতেও পারে। অন্ধ্রপ্রদেশে বিজেপির রক্তক্ষরণ অতটা হয়নি। উড়িষ্যা, তেলেঙ্গানা, কর্ণাটক না থাকলে, এবং অবশ্যই অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআর সাফ হয়ে গেছে, তাহলে বিজেপির আসন সংখ্যা আরো কমতো। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রায়বেরেলিতে রাহুল গান্ধী জিতলেন এত ভোটে, 4 লক্ষ ভোটে, এবং আমেথিতে স্মৃতি ইরানি হারার মুখে দাঁড়িয়ে আছেন। আর নরেন্দ্র মোদী, যিনি আগের বার বিপুল ভোটে জিতেছিলেন, তার জয়ের ব্যবধান যদি 1.5 লক্ষ হয়, সেটা কিন্তু চিন্তার বিষয়। তাহলে কি এটা মোদিজির বিরোধী ভোট? তিনি যেভাবে মেরুকরণের রাস্তায় নেমেছিলেন, সেই মেরুকরণের রাস্তায় কি দেশের মানুষ পছন্দ করেননি? যে উদার হিন্দুরা আছেন, হিন্দুরা সবাই উদার, তারা কি ওই মঙ্গলসূত্র, ওই SC ST ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে দিয়ে এই যে প্রচার মোদিজি করেছিলেন মেরুকরণের লক্ষ্যে, তাতে কি হিন্দু সমাজের একটা অংশ সাড়া দেয়নি? প্রশ্নগুলো কিন্তু উঠছে।
আরো আরো যখন পুরো ভোটের ফলাফল বেরোবে, প্রাপ্ত ভোটের শতাংশের হার আমরা জানতে পারবো, সিরিয়াস ইন্ট্রোস্পেকশন হবে, তখন জানা যাবে। দেখুন, একটা 2017 সালে যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন, তিনি তো গোরক্ষপুরের সাংসদ ছিলেন। তারপর তিনটে উপনির্বাচন হয় লোকসভার, বিজেপি কিন্তু হেরে গিয়েছিল সেবার, কিন্তু 2019-এ আবার সেগুলো তারা রিকভার করে। উত্তরপ্রদেশের রাস্তায় দিল্লির সিংহাসন অব্দি যায়, সবাই বলে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। এখানে উত্তরপ্রদেশে বিজেপি প্রত্যাশা মতো ফল করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও বলবো, টানা 10 বছর ক্ষমতায় থাকার পর বিজেপি যদি এককভাবে 250টি আসন পায়, সেটাও কিন্তু কম কৃতিত্বের কথা নয় 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি সামলে। সেটাকে মাথায় রাখতে হবে। এবং পশ্চিমবাংলার মানুষের মন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো বোঝেন, সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা যাই বলুন না কেন, যত দিন এগোচ্ছে তিনি পরিণত রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করছেন। হতে পারে তার বয়স অল্প, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তাকে এয়ার অ্যাপারেন্ট হিসাবে বেছেছেন। তার কি বলবো আর কি, ঠিক লোকের হাতেই বোধহয় তৃণমূলের দায়িত্ব তিনি দেবেন। তবে পশ্চিমবঙ্গের ফল নিয়ে দীর্ঘ বিশ্লেষণ হবে, এই মুহূর্তে বিশ্লেষণ করার মতো তথ্যও নেই। শুধু এইটুকু বলতে পারি, বিজেপি যা ভোট পেয়েছিল 2021-এ সেটাই পেয়েছে, তৃণমূল যা পেয়েছিল সেটাই পেয়েছে। 100টার মধ্যে দেখবেন 91টা বা 92টা সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে গেছে। বাম কংগ্রেস ভেবেছিল যে সংখ্যালঘু ভোটে তারা শীত কাটবে, কাটতে পারেনি, কারণ মুসলমানরা একটা জিনিস বুঝেছিলেন, যদি বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট কেটে নেয় বা মুসলমানদের ভোট ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির সুবিধা হয়ে যাবে। তারা বিজেপিকে হারাবার জন্যই তৃণমূলকে বেছে নিয়েছেন। আইএসএফ দাগ কাটতে পারেনি, বাম কংগ্রেস কোথাও দাগ কাটতে পারেনি। একমাত্র মালদা, যেখানে তৃণমূলের শাহনওয়াজ আলী রেহান, যিনি এমনিতে পেশায় সাংবাদিক, খুব ভালো ছেলে, সেখানে গনি পরিবারের প্রভাব এবং মুসলমান ভোট একটা কংগ্রেসের পক্ষে গেছে। কিন্তু বহরমপুরে মানুষ হয়েছেন, যদি মুসলমান ভাইয়েরা যদি তারা অধীর বাবুকে ভোট দেন, আবার কেউ ইউসুফ পাঠানকে ভোট দেন, কাটাকাটি হলে বিজেপি প্রার্থী বেরিয়ে যাবে। অতএব তারা একটা হয়ে ইউসুফ পাঠানের পক্ষেই দাঁড়িয়েছিল। 2021-এ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে খাতা খুলতে পারেনি বাম কংগ্রেস, কোথাও পারেনি, একমাত্র আইএসএফ। তারপরে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরীর জেতা কংগ্রেসকে একটু অক্সিজেন দেবে। অধীরবাবু 6ষ্ঠবারের জন্য সংসদে যেতে পারলেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শ্লাঘাবোধ করতে পারেন যে তিনি অধীরবাবুকে তার নিজের জায়গায় গোহারান হারিয়েছেন। মুর্শিদাবাদে 3-0 ফলে তৃণমূল জিতেছে। সিপিআইএম এর সমর্থকরা ভাবছিলেন যে মোহাম্মদ সেলিম যেতে পারবেন লোকসভায়, কিন্তু ওই একই কথা বললাম, সংখ্যালঘুদের কাছে তৃণমূলই এখন একমাত্র বিকল্প বিজেপিকে ঠেকাবার জন্য, অন্য কোনো দল নয়। এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অ্যানালিসিস। এবং অবশ্যই আমি কুর্নিশ করব যোগেন্দ্র যাদবের মতো মানুষদের, যারা কিন্তু অনেক আগে থেকে এই ধরনের ফলাফলের পূর্বাভাস করেছিলেন। আমরা মানতে চাইনি অনেকে, আমার কথা বলছি না, আমি মানার কে, আমি ওসব নিয়ে কিছু বলিও নি, কিন্তু প্রশান্ত কিশোরের মতো লোক, যিনি ফলাফল বেরোনোর 2 দিন আগেও চ্যালেঞ্জ করেছিলেন, দেখবেন বাংলায় কি হয়। হ্যাঁ, তার কথা মিলেছে। বাংলায় তৃণমূল যে প্রত্যাশা কেউ করেনি, সেই প্রত্যাশা মতো ফল করেছে। তবে এগুলো সবই হয়, মানুষের মন তো অত সহজে বোঝা যায় না। যোগেন্দ্র যাদবের নিশ্চয়ই এই প্রশংসাটুকু প্রাপ্য। প্রশান্ত কিশোর অতীতে অনেক মিলিয়েছেন, এবার মেলাতে পারেননি, সেটা আলাদা বিষয়। তবে ওই বললাম, তৃতীয়বারের জন্য এনডিএ সরকার হবে, কিন্তু এমন মনে হচ্ছে যে পরাজয় হলো এনডিএ। আর ইউপিএ সরকার হচ্ছে না, কংগ্রেস 100 হয়তো ছোঁবে, তাতে সরকার হয় না, কিন্তু ইউপিএ শিবিরে কিন্তু জয়ের ভাব। তবে এটা ঠিক, নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান ড্রাস্টিক্যালি কমেছে, এবং রাহুল গান্ধী রায়বেরিলিতে যেভাবে জিতেছেন
ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় বার্তা। তার ভারত জোড়ো যাত্রা এবং প্রতিদিন যেভাবে বিজেপি এবং তার কি বলবো বিজেপি এবং আরএসএস কে মতাদর্শকে সমালোচনা করেছেন, সেই সমালোচনাকে দেশের মানুষের একটা বড় অংশ গ্রহণ করেছে। এটা স্বীকার না করলে সত্যের অপলাপ হবে। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের ফলাফলের এটাই আমার টেকঅ্যাওয়ে।